আমার চ্যানেল কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটি আমার চ্যানেলের একাদশ শ্রেণীর পর্যায় সারণী অধ্যায়ের পঞ্চম ভিডিও। যারা পর্যায় সারণীর আগের ভিডিওগুলি দেখোনি তাদের অনুরোধ করছি এই ভিডিও দেওয়ার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলি দেখে নিতে। চলো আজকের পড়া শুরু করা যাক। আজ আমরা পর্যায় সারণীর পর্যায়গত ধর্মের খুব ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো। একটি আয়নি ভবন বিভব, যাকে ইংরেজিতে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি, এবং অপরটি হচ্ছে ইলেকট্রন আসক্তি, যাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই অংশ থেকে কিন্তু একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন থাকে। চলো আজকের প্রথম টপিক শুরু করা যাক, আয়নি ভবন বিভব। আয়নি ভবন বিভব, আয়নি ভবন বিভবের সংজ্ঞাটা কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। কি ছিল? যে কোনো মৌলের একটি মুক্ত গ্যাসীয় পরমাণু থেকে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটিকে বের করতে যে ন্যূনতম শক্তি লাগে। তাহলে দেখো এই সংজ্ঞার মধ্যে কয়েকটা শব্দ আছে। প্রথম একটা হচ্ছে মুক্ত গ্যাসীয় পরমাণু, এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, সেই সঙ্গে হচ্ছে ন্যূনতম শক্তি। এই কটা টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মৌলটা কঠিন হোক, তরল হোক, গ্যাস হোক, তাকে প্রথম শক্তি দিয়ে গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে তার একটা পরমাণুকে বিচ্ছিন্ন করতে হবে। সেই অবস্থায় তার থেকে একটা ইলেকট্রন বের করতে যে শক্তি দিতে হবে। ধরো একটা মৌল ছিল এম, সেটা যে অবস্থায় থাকুক না কেন তাকে প্রথমে শক্তি দিয়ে আমাদের কিন্তু এম গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হবে। এই পর্যন্ত শক্তিটা কিন্তু আয়নি ভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়ালের মধ্যে গণনা হবে না। এরপর কি করতে হবে? এরপর এতে যে শক্তিটা দিতে হবে তাকেই আমরা বলবো আইপি, আয়নাইজেশন পোটেনশিয়াল। সেটা দিলে এটা কিসে পরিণত হবে? এম প্লাস। এইটা যে শক্তিটা লাগবে, মিনিমাম এনার্জি বা ন্যূনতম শক্তি কেন বলা হচ্ছে? যতটা তার আয়নাইজেশন পোটেনশিয়াল তার থেকে বেশি শক্তি দিলেও কিন্তু ইলেকট্রনটা বেরোবে, সেটা কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়ালের মধ্যে ধরা হবে না। অতিরিক্ত শক্তিটা নয়, ন্যূনতম যেটুকু শক্তি দিলে এই মুক্ত গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তাকেই আমরা বলবো হচ্ছে আয়নি ভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে এবার দেখো, যদি আমরা একটা মৌল থেকে একাধিক ইলেকট্রন বের করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে? প্রথম ইলেকট্রনটা বের করলাম, ধরো একটা মৌল আছে, সেই আবার ধরে নিলাম এম, গ্যাসীয় মৌল। প্রথম শক্তিটাকে লিখলাম IP1, অর্থাৎ একটি ইলেকট্রন বের করতে যে শক্তি লাগলো, তাহলে এটা কিসে পরিণত হলো? এম প্লাস। আবার শক্তি দিলাম, মানে আর একটা ইলেকট্রন বের করার চেষ্টা করছি, তাকে আমরা বলছি IP2 বা দ্বিতীয় আয়নি ভবন বিভব। তখন তৈরি হলো কি? M2 প্লাস। এবার এখানে যে প্রশ্নটা আসে যে IP1 এবং IP2 এর মধ্যে বেশি কোনটা হবে? অর্থাৎ প্রথম আয়নি ভবন বিভবটা বেশি হবে না দ্বিতীয় আয়নি ভবন বিভবটা বেশি হবে? খুব সহজেই আমরা বলতে পারি দ্বিতীয় আয়নি ভবন বিভবটা বেশি হবে। কারণটা বোঝার চেষ্টা করো। যখন এটা নিস্তলিত অবস্থায় ছিল তখন এর নিউট্রন আর প্রোটন, ইলেকট্রন আর প্রোটন সমান ছিল। মানে ধরো যদি এতে ধরার জন্য ধরে নিচ্ছি, ধরো 11টা প্রোটন ছিল এবং 11টা ইলেকট্রন ছিল, এটা কিন্তু জাস্ট ধরে নিলাম, মানে এটা যদি সোডিয়াম হতো। এবার যখন বেরিয়ে গেল তখন কি হলো? প্রোটন কিন্তু 11টাই রয়ে গেল, বেরিয়ে গেল কোনটা? একটা ইলেকট্রন। তখন তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেল। এবারে 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন আকর্ষণ করবে, তার মানে কি আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। তখন ইলেকট্রনটাকে বের করতে কিন্তু অতিরিক্ত শক্তি দিতে হবে, এবং সেই সঙ্গে ক্যাটায়ন তৈরি হলে কিন্তু আকারও ছোট হয়ে যায়। ছোট পরমাণু থেকে, মানে পরমাণু থেকে ক্যাটায়ন তৈরি হলে আকার ছোট হয়। পরমাণু থেকে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হলে আকার কিভাবে পরিবর্তন হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, সেগুলো চাইলে দেখতে পারো। তাহলে দেখো, যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখন কিসে পরিণত হলো? ক্যাটায়নে। ক্যাটায়নের আকারটাও এর থেকে ছোট, সেই সঙ্গে যে 10টা ইলেকট্রন পড়েছে তাকে 11টা প্রোটনের ইলেকট্রনের কি হচ্ছে? আকর্ষণটা বাড়ছে। ফলে সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে কিন্তু আরো বেশি শক্তি দিতে হবে। অর্থাৎ কোনো মৌলের প্রথম আয়নি ভবন বিভবের থেকে দ্বিতীয়টা বেশি হবে, আবার দ্বিতীয় থেকে
তৃতীয়টা বেশি হবে। মানে এখান থেকে যদি আবার একটা ইলেকট্রন আমরা বের করতে চাইতাম তাহলে আমাদের সেটা কি হতো, IP3। তাহলে এখানে একটা ইলেকট্রন বেরিয়েছে, আবার একটা ইলেকট্রন বেরোতো, তখন হতো M3+। তখন কিন্তু এর মানটা হতো বাকি দুটোর থেকে বেশি, অর্থাৎ প্রথম আয়নি ভবন বিভবের থেকে দ্বিতীয় আয়নি ভবন বিভব বেশি হবে, দ্বিতীয় থেকে তৃতীয় আরো বেশি হবে। আশা করি তোমাদের আয়নি ভবন বিভব ব্যাপারটা কি বোঝাতে পেরেছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এর একক কি হবে। দেখো আয়নি ভবন বিভবটা কি, শক্তি। তাহলে একটা একক হবে হচ্ছে শক্তির একক। এবার যদি আমরা একটা পরমাণু থেকে গণনা করি তাহলে আমরা তখন কি বলতে পারি, শক্তির একক পার অ্যাটম, মানে এরকম আমরা লিখতে পারি জুল পার অ্যাটম, মানে প্রতি পরমাণু থেকে বের করতে যা শক্তি লাগে। কিংবা লিখতে পারি আর্গ পার অ্যাটম, বা আমরা চাইলে মোলেও গণনা করতে পারি যে জুল পার মোল বা আর্গ পার মোল। দুভাবেই কিন্তু আয়নি ভবন বিভব গণনা করা যেতে পারে। শক্তির একক প্রয়োজনে কিলো জুলো নেওয়া যেতে পারে। মানে সোজা কথা, শক্তির একক এবং কতগুলো থেকে বের করছি, একটা পরমাণু থেকে বের করার শক্তি হলে পার অ্যাটম, এক মোল থেকে বের করা হলে পার মোল। এইবার আমাদের যেটা বুঝতে হবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই আয়নি ভবন বিভব কি কি বিষয়ের উপর নির্ভর করবে, মানে পর্যায়গতভাবে পরিবর্তনের কিভাবে হবে। প্রথমে একটা কথা বলে রাখি, পরমাণুর আকার যেরকম পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট নিয়মে চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে কমছিল, ওপর থেকে নিচে বাড়ছিল, এখানে কিন্তু সব সময়তে সেরকম ভাবে হবে না। কিছু কিছু এক্সেপশন বা ব্যতিক্রম লক্ষ্য করা যাবে। সেই জন্যই কিন্তু এই ধর্মটা এত ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে আয়নি ভবন বিভব থেকে এবং ইলেকট্রন আসক্তি থেকে, কারণ এখানে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রথম যদি খুব সহজভাবে বলতে হয় তাহলে একটা জিনিস বোঝো, আকার যত বাড়বে অর্থাৎ পরমাণুটা যত বড় হবে তার পক্ষে কিন্তু ইলেকট্রন ছাড়া তত সহজ হবে, কনসিডারিং অন্যান্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে না। কি বললাম, পরমাণু যত বড় হবে তার মানে কি, তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে। তার একটা পরমাণু আছে, এখানে ইলেকট্রন আছে, আর একটা পরমাণুতে ইলেকট্রনটা এখানে আছে, তাহলে দূরে যাচ্ছে মানে কি, আকর্ষণ কমছে। তাহলে যত বড় পরমাণু তার ইলেকট্রন বের করতে শক্তি তত কম লাগবে, তার মানে তার আয়নিক ভবন বিভব কম হবে। ছোট পরমাণুর ক্ষেত্রে আয়নিক ভবন বিভব বেশি হবে, কারণ এখানে আকর্ষণ বলটা বেশি। তাহলে যদি অন্যান্য ফ্যাক্টরগুলো মধ্যে রোল প্লে না করে তাহলে পর্যায় সারণীতে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয়, পরমাণুর আকার ছোট হয়, তার মানে আয়নিক ভবন বিভব বাড়বে। উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বেশি হয় বলে আয়নিক ভবন বিভব কমবে। পিরিয়ডিক টেবিলে ফ্রম লেফট টু রাইট আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়বে, মানে ইনক্রিজ করবে। ওপর থেকে নিচে ফ্রম টপ টু বটম আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করবে বা কমবে সাধারণভাবে। এক্সেপশন এবার বলা শুরু করছি। আর কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, দু নম্বর হচ্ছে কেন্দ্রের আধান। কেন্দ্রের আধান বাড়লে কি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে। সেই আইপি সেকেন্ড আইপি থার্ড আইপির সময় বলেছিলাম, তাহলে কেন্দ্রের আধান যদি বাড়ে তাহলে কিন্তু আয়নিক ভবন বিভব বাড়বে, কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বাইরের ইলেকট্রনের প্রতি বাড়বে। তাহলে কেন্দ্রের আধানের সঙ্গে আইপি কি হবে, সমানুপাতিক। কেন্দ্রের আধান বাড়লে আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়বে। যদিও এই ফ্যাক্টরটা উত্তর লেখার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না, কারণ কেন্দ্রের আধান যখন বাড়ে তখন বাইরে ইলেকট্রনও বাড়তে থাকে, ফলে সেখানে অন্যান্য ফ্যাক্টরও কিন্তু এর উপর ওভারল্যাপ করতে শুরু করে, ফলে এই ফ্যাক্টরটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। 3 নম্বর পয়েন্ট, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অভ্যন্তরীণ কক্ষের আবরণী ক্ষমতা। অভ্যন্তরীণ কক্ষের
আবরণী ক্ষমতা, অর্থাৎ যে কক্ষ থেকে ইলেকট্রন বেরোচ্ছে তার আগের কক্ষটা কি রকম, তার আগের কক্ষটা যদি আবরণী ক্ষমতা কম হয়, মানে পুয়ার শিল্ডিং এফেক্ট হয়। আবরণী ক্ষমতা মানে হচ্ছে প্রত্যেক কক্ষের নিউক্লিয়ারের যে চার্জটা বাইরের ইলেকট্রনের উপর প্রভাব বিস্তার করে তাকে আটকানোর কিছুটা ক্ষমতা রয়েছে। যে কক্ষের আবরণী ক্ষমতা যত ভালো, সে কি করে বাইরের কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ যাওয়াটাকে কমাতে পারে। তাহলে কক্ষের আবরণী ক্ষমতা যদি বেশি হয় তাহলে আয়নীভবন বিভব কিন্তু বেশি হবে, না সরি উল্টো বললাম, কক্ষের আবরণী ক্ষমতা যদি কম হয়, অর্থাৎ যদি সেই কক্ষ নিউক্লিয়াসের যে আকর্ষণ বাইরের কক্ষে পৌঁছচ্ছে সেটাকে আটকাতে অক্ষম হয়, সেক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়বে, আর সক্ষম হলে কমবে। একটা জিনিস লক্ষ্য করো, ক্লিয়ার হয়ে যাবে। আমরা দুটো পরমাণুর এক্সাম্পল দেখব, পটাশিয়াম আর হচ্ছে কপার, তাহলেই এই উদাহরণটা একদম সহজে বুঝে যাবে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, অর্থাৎ দুজনেরই শেষ ইলেকট্রনটা কিন্তু 4s1। কিন্তু কপারের দেখা যায় হচ্ছে আইপি পটাশিয়ামের থেকে অনেক বেশি, অর্থাৎ কপারের আয়নীভবন বিভবের মান পটাশিয়ামের থেকে অনেক বেশি। কারণটা কি? পটাশিয়ামের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা 4s, তার আগের ইলেকট্রনটা হচ্ছে 3p। p ইলেকট্রনের আবরণী ক্ষমতা অনেক ভালো, ফলে শেষ ইলেকট্রনটার প্রতি পটাশিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম পৌঁছয়। বাট কপারের ক্ষেত্রে যে 10টা এক্সট্রা প্রোটন বেড়েছে কেন্দ্রে, তার জন্য ইলেকট্রন বেড়েছে 10টা, কিন্তু সেই 10টা কোন কক্ষে বেড়েছে? ডি উপকক্ষে বেড়েছে। এই ডি এবং এফ উপকক্ষের আবরণী ক্ষমতা খুব খারাপ, পুয়ার শিল্ডিং এফেক্ট, ফলে এখানে কিন্তু এই ডি কক্ষের ইলেকট্রনগুলো এই যে এক্সট্রা নিউক্লিয়ার চার্জটাকে সঠিকভাবে আবরণ করতে পারবে না, ফলে এখানে নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু এই 4s ইলেকট্রনের উপর অনেক বেশি হবে। ফলে এই ইলেকট্রনটাকে বের করতে কিন্তু পটাশিয়ামের রেসপেক্টে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। সেই জন্য কিন্তু কপারের আয়নীভবন বিভবের মান পটাশিয়ামের থেকে অনেক বেশি। এইটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের একাদশ শ্রেণী বাৎসরিক পরীক্ষায় কিন্তু একাধিকবার প্রশ্নটা এসছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু ভালো করে উত্তরটা রেডি করবে। তারপরের পয়েন্ট হচ্ছে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ কক্ষপথ, হাফ ফিল্ড। অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ কক্ষপথ। কোন পরমাণুর শেষ কক্ষটা যদি অর্ধপূর্ণ হয় কিংবা সম্পূর্ণ পূর্ণ হয় শেষ উপকক্ষটা, সেক্ষেত্রে কিন্তু তার আয়নীভবন বিভবের মান বেশি হবে, কারণ সেটা স্টেবল। এটা কক্ষপথ নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অর্ধপূর্ণ শেষ কক্ষ। শেষ যে উপকক্ষটা থাকবে সেটা যদি অর্ধপূর্ণ হয় কিংবা সম্পূর্ণ পূর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বের করতে গেলে অধিক শক্তির প্রয়োজন হবে। কয়েকটা উদাহরণ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে একটা কথা জেনে রাখবে, এস উপকক্ষের কিন্তু অর্ধপূর্ণর কোনো প্রভাব নেই, কারণ এসে ধরে দুটো ইলেকট্রন, তাহলে দুটো হলে সম্পূর্ণবর্তী, একটা হলে অর্ধপূর্ণ। এই এসটা অর্ধপূর্ণ থাকাটা কোনো এক্সট্রা স্টেবিলিটির কারণ নয়, কারণ এসকে হয় পূর্ণ নয় অর্ধপূর্ণ থাকতেই হবে। প্রভাব পড়বে কিসের ক্ষেত্রে? পি এর ক্ষেত্রে। সব থেকে যেটা মোস্ট কমন এক্সাম্পল সেটা হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিজেনে হচ্ছে 8টা ইলেকট্রন, নাইট্রোজেনে হচ্ছে 7টা ইলেকট্রন, 1s2 2s2 2p4 1s2 2s2 2p3। এখানে দেখো নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন পিরিয়ড 2-তে। তার মানে অক্সিজেনের হচ্ছে নাইট্রোজেনের থেকে ছোট, কারণ অক্সিজেন কি আছে? নাইট্রোজেনের ডান দিকে। তাহলে অক্সিজেনের কিন্তু আয়নীভবন বিভব নাইট্রোজেনের থেকে কম হওয়া উচিত, সরি বেশি হওয়া উচিত, কারণ অক্সিজেন হচ্ছে ছোট। আরেকবার বলছি দেখো, পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায়ে
নাইট্রোজেনের ডান দিকে অক্সিজেন আছে, সুতরাং অক্সিজেন হচ্ছে নাইট্রোজেনের থেকে ছোট, সেই কারণে অক্সিজেনের আয়নি ভবন বিভব নাইট্রোজেনের থেকে বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় যে নাইট্রোজেনের আয়নি ভবন বিভব অক্সিজেনের আয়নি ভবন বিভবের থেকে বেশি। কারণ কি? নাইট্রোজেনের শেষ কক্ষটা হচ্ছে হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ। পি কক্ষে ইলেকট্রন ধরে 6টা সর্বাধিক, তাহলে এখানে আছে কটা? 3টে অর্ধপূর্ণ। তাহলে এই অর্ধপূর্ণ থাকার কারণে কিন্তু এখান থেকে ইলেকট্রনকে বের করতে গেলে অধিক শক্তির প্রয়োজন হবে। এরকম যখনই দেখা যাবে শেষ কক্ষটা অর্ধপূর্ণ আছে কিংবা এস এর ক্ষেত্রে সম্পূর্ণ পূর্ণ আছে, তখন কিন্তু আয়নি ভবন বিভবের মান বেড়ে যাবে। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়ামের 12খানা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13খানা ইলেকট্রন। তাহলে 1s2 2s2 2p6 3s2 1s2 2s2 2p6 3s1 3p1। তাহলে এখানেও সেই একই ব্যাপার, ম্যাগনেসিয়ামের ডান দিকে আছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের থেকে ছোট, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নিক ভবন বিভব কি ম্যাগনেসিয়ামের থেকে বেশি হওয়া উচিত ডান দিকে। কিন্তু বাস্তবে দেখা যায় ম্যাগনেসিয়ামের আয়নিক ভবন বিভব বেশি। কারণটা হচ্ছে ম্যাগনেসিয়ামের দেখো শেষ কক্ষটা হচ্ছে সম্পূর্ণ ভর্তি 3s2, এসে দুটো ইলেকট্রন ধরে, দুটো ইলেকট্রনই আছে, কিন্তু এখানে পি কক্ষটা কি না অর্ধপূর্ণ না সম্পূর্ণ পূর্ণ। সেই কারণে অ্যালুমিনিয়াম থেকে কিন্তু ইলেকট্রন বের করা ম্যাগনেসিয়ামের থেকে অনেক সহজ। সেই জন্য আমরা দেখব যে অ্যালুমিনিয়ামের আয়নি ভবন বিভব ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু কম হবে। এই পয়েন্টটাও কিন্তু খেয়াল রাখবে। অর্থাৎ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ কক্ষের যে অতিরিক্ত স্টেবিলিটি, সেই স্টেবিলিটির কারণেও কিন্তু এদের ক্ষেত্রে আয়নি ভবন বিভবের মান বেশি হয়। মোটামুটি এই ফ্যাক্টরগুলোর উপরেই কিন্তু আয়নি ভবন বিভব নির্ভর করে। অর্থাৎ তোমরা লক্ষ্য রাখবে শুধুমাত্র আকার নয়, সেই সঙ্গে পূর্ববর্তী কক্ষের আবরণী ক্ষমতা এবং শেষ কক্ষটা অর্ধপূর্ণ কি সম্পূর্ণ পূর্ণ আছে কিনা, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা আয়নি ভবন বিভবের কিছু এক্সেপশন লক্ষ্য করতে পারবো। এক্ষেত্রে আরো কতগুলো ব্যাপার টুকটাক শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। যেমন ধরো বলা হলো ক্ষার ধাতুগুলোর আয়নি ভবন বিভব খুব কম কেন? এবার ক্ষার ধাতুগুলোর যে বিন্যাস, একটা বিন্যাস করলে বুঝতে পারবে, সোডিয়াম 11টা ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s1। তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কিন্তু এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো লাভ করবে, অর্থাৎ সোডিয়ামের বিন্যাসটা কিন্তু নিয়নের মতো হয়ে যাবে। এই কারণে এদের প্রবণতা থাকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার, ফলে ক্ষার ধাতুগুলোর কিন্তু আয়নি ভবন বিভবের মান খুব কম হয়। ঠিক একই কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু আয়নি ভবন বিভবের মান অনেক বেশি, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব স্টেবল বা খুব স্থায়ী ইলেকট্রনিক কনফিগারেশন আমরা নিষ্ক্রিয় গ্যাসের দেখতে পাই। ফলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু খুব সহজেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর পক্ষে কিন্তু ইলেকট্রন ছাড়াটা খুব কঠিন। ধরো এটাকে যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো করতে চাই, তাহলে আমরা এর বদলে দেখছি যে নিয়নের বিন্যাস। নিয়নে হচ্ছে 10খানা ইলেকট্রন, 1s2 2s2 2p6, অর্থাৎ নিয়নের শেষ কক্ষটা সম্পূর্ণ ভর্তি। যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু শেষ কক্ষটা সম্পূর্ণ ভর্তি হবে। তাহলে এখান থেকে কিন্তু ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। সেই কারণে কিন্তু সোডিয়ামের সেকেন্ড আয়নি ভবন বিভবের মানও খুব বেশি হয়, কারণ সোডিয়ামের একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে যে কাঠামোটা লাভ করে সেটা নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো। আচ্ছা দেখো, আয়নি ভবন বিভবের আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে রাখি, কারণ এই টপিকটা কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো একটা প্রশ্ন এলো, ধরো প্রশ্ন করা হলো বেরিলিয়াম আর বোরন এই দুয়ের মধ্যে কার আয়নি ভবন বিভব বেশি?
যখনই কারোর আয়নিক ভবন বিভব বের করতে বলবে বেশি কম, তোমরা যেটা করবে সবার আগে ইলেকট্রন বিন্যাসটা করে নেবে, দিয়ে যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেগুলো খেয়াল করার চেষ্টা করবে। চলো আমরা বিন্যাসটা করি। দেখো বেরিলিয়ামে হচ্ছে 4টে ইলেকট্রন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, আর বোরনে হচ্ছে 5টে ইলেকট্রন। তাহলে আমরা এর বিন্যাস করি 1s2 2s2 1s2 2s2 2p1। ঠিক দেখো যেমন তোমাদের বলেছিলাম আমি একটা উদাহরণ একটু আগে, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দিয়ে একই ব্যাপার। বেরিলিয়ামের হচ্ছে শেষ কক্ষটা সম্পূর্ণ ভর্তি 2s2, এর ক্ষেত্রে কিন্তু শেষ পি কক্ষটা না অর্ধপূর্ণ না সম্পূর্ণ ভর্তি। তাহলে কি হবে, বোরনের আইনিপি বা আয়নি ভবন বিভব কিন্তু বেরিলিয়ামের থেকে কম হবে। এই ব্যতিক্রমী ব্যাপারগুলোই কিন্তু খেয়াল রাখবে, এগুলোই কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। এটা একটা গেল। আর একটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে যে সোডিয়ামের প্রথম আইপিটা হচ্ছে ম্যাগনেসিয়ামের থেকে কম, কিন্তু দ্বিতীয় আইপির সময় উল্টো ঘটনা ঘটে। কেন? প্রশ্নটা ভালো করে বোঝো। সোডিয়ামের প্রথম আয়নি ভবন বিভবের মান ম্যাগনেসিয়ামের থেকে কম, কিন্তু সোডিয়ামের দ্বিতীয় আয়নি ভবন বিভবের মান ম্যাগনেসিয়ামের থেকে অনেক বেশি। কেন? দেখো এরও কিন্তু ব্যাখ্যা লুকিয়ে আছে সেই ইলেকট্রন বিন্যাসের উপর। সবসময় আয়নি ভবন বিভবের প্রশ্নের উত্তর করবে যখন ইলেকট্রন বিন্যাসটা করে নেবে, অন্য কিছু করে উত্তর লেখার চেষ্টা করলে কিন্তু প্রচুর অসুবিধা হবে। 1s2 2s2 2p6 3s1 1s2 2s2 2p6 3s2। তাহলে এখানে দেখো খুব ভালো করেই বুঝতে পারছো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষটা কি সম্পূর্ণ ভর্তি, কিন্তু সোডিয়ামের কি সম্পূর্ণ ভর্তি নয়। তাহলে প্রথম ইলেকট্রনটা বের করতে ম্যাগনেসিয়ামে অনেক বেশি শক্তি লাগবে, কিন্তু যেই একটা বেরিয়ে গেল, মানে সোডিয়াম প্লাস হয়ে গেল, তখন তো সোডিয়ামের 10খানা ইলেকট্রন, তখন হচ্ছে 1s2 2s2 2p6 নিয়নের মতো বিন্যাস। কিন্তু দেখো ম্যাগনেসিয়াম থেকে যখন একটা বেরোলো তখন তো 11টা ইলেকট্রন, মানে সোডিয়ামের মতো বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1। ফলে ম্যাগনেসিয়ামের পক্ষে কিন্তু আরো একটা ইলেকট্রন ছাড়ার সুযোগ রয়েছে, বরঞ্চ আগের থেকে সুবিধা হয়েছে। আগে তবু সম্পূর্ণ পূর্ণ কক্ষপথ থেকে ছাড়তে ছিল, এবার তাও নয়, যদিও সেকেন্ড আইপির মান বেশি হবে, কারণ শুরুতেই ব্যাখ্যা করেছি প্রত্যেক মৌলের ক্ষেত্রে সেকেন্ড আইপি তার প্রথম আইপির থেকে বেশি। কিন্তু আমরা যখন তুলনা করছি সোডিয়ামের প্রথম আয়নি ভবন বিভব ম্যাগনেসিয়ামের থেকে বেশি, সোডিয়ামের প্রথম আয়নি ভবন বিভবের মান ম্যাগনেসিয়ামের থেকে কম, কারণ ম্যাগনেসিয়ামটা হচ্ছে অর্ধপূর্ণ সম্পূর্ণ পূর্ণ। আর সোডিয়ামের ক্ষেত্রে দ্বিতীয় আইপির মান অনেক বেশি, কারণ সোডিয়ামের একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যে কাঠামোটা লাভ করেছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো। আশা করি আয়নি ভবন বিভবের এই আলোচনাটা তোমাদের উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আয়নি ভবন বিভব সংক্রান্ত আর কি কি প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও বা অন্য কোন টপিক তোমরা পড়তে চাও তা ভিডিওতে কমেন্ট করে জানাবে। ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। সেই সঙ্গে একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে এনে থাকি। আমার সঙ্গে যারা এতখানি সময় অতিবাহিত করলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।